দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন। সেই সভা থেকে দলীয় খাকি প্রসঙ্গ। এই প্রথম মুখ্যমন্ত্রী দলীয় খাকি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেন। কি বললেন শোনাবো শুরুতেই। আমি শুধু প্রশাসনকে বলবো, এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে। ভাড়াটিয়া গুন্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন। এত টাকা পায় কোথা থেকে? আর একটা মানুষকে মেরে ফেলার জন্য 13 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে, এটা হবে না। বাংলা শান্তির জায়গা, বাংলা কোনো ভেদাভেদ করে না। দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনার দলুয়া খাকিতে যা হয়েছে তা খুব বড় রাজ্যের আইন শৃঙ্খলার সমস্যা এই হিসাবেই তো দেখা যায়, তাই না? এরকম খুন কেউ যদি ভাড়াটে খুনে নিয়ে এসেও করে, মুখ্যমন্ত্রী যা বললেন, তাহলেও তো গাফিলতি পুলিশের, ইন্টেলিজেন্সের, তাই না? আবার দেখুন উত্তর চব্বিশ পরগনা, যেখানে শাহজাহান কোথায় তার টিকির খোঁজ কেউ পাচ্ছে না। কেউ বলছেন শাহজাহান এলাকায়, কেউ বলছেন অলরেডি অ্যারেস্টেড, কেউ বলছেন বাংলাদেশে পালিয়ে গেছে। মুখ্যমন্ত্রী কিন্তু মুখ খুলছেন না এখনো অবধি শাহজাহানকে নিয়ে। তার মানে দক্ষিণেও যদি আইন শৃঙ্খলার সমস্যা হয়, উত্তরেও আইন শৃঙ্খলার সমস্যা। এই আইন শৃঙ্খলার সমস্যা আরও অ্যাগ্রিভেট করতে পারে তৃণমূল নেতাদের বক্তব্যে। শোভনদেব চট্টোপাধ্যায় দলে মমতা ব্রিগেডের সদস্য হিসেবে পরিচিত ভেটেরান তৃণমূলের প্রথম বিধায়ক, শুনুন কি বলেছেন শাহজাহান প্রসঙ্গে। ভাই তো জনবিস্ফোরণ হবে পরেতে। এখন তো সব একটা জায়গা হয়েছে বলে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে। ইডি গেলে কেউ গেলে হবে বলতে, যে যাবে হবে। ইডি গেলে আবার কি, যে যাবে হবে জনবিস্ফোরণ। বহুদিন পর শোভনদেব চট্টোপাধ্যায়কে এত উত্তেজিত হয়ে বক্তব্য দিতে শোনা গেল এবং তিনি বলছেন জনবিস্ফোরণ হবে, প্রতিরোধ তৈরি হবে। তাহলে এরকমই ইডি, সিবিআই এজেন্সি যেখানে যেখানে যাবে তারা মার খাবে, তাদের ওপর হামলা হবে। কি বলতে চাইলেন? আমার সঙ্গে এই মুহূর্তে আছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ সিনহা রায়। আমি শতরূপকে দিয়ে শুরু করি। শতরূপ, এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের ভীমরতি ধরেছে। উনি অত্যন্ত সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন চিরকাল আমাদের রাজ্যের রাজনীতিতে। কিন্তু এখন বোঝা যাচ্ছে অভিষেক ব্যানার্জি ওনার হাতে রিটায়ারমেন্টের কাগজ ধরাবেন বলে ছুটছেন। এই সময় টিকে থাকতে গেলে এই ধরনের কথাবার্তা বলতে হবে। ওনারা বলছেন ভালো কথা। তবে আমি কয়েকটা কথা বলছি, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনছিলাম বা শুনতে বাধ্য হচ্ছিলাম। এখন আমাদের অলিম্পিক্সে যদি মিথ্যে কথা বলার জন্য কোনো ইভেন্ট থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর ভারতকে গোল্ড মেডেল এনে দিতেন। এরকম প্যাথোলজিক্যাল লায়ার 100 বছরে একটা জন্মায়। ওনার বক্তব্যের খালি কতগুলো কথা আমি এক লাইনে বলছি। প্রথম কথা হচ্ছে, উনি বললেন যে স্কুলে ওনারা স্কলারশিপ দিচ্ছেন, ট্যাব দিচ্ছেন, ড্রেস দিচ্ছেন, সাইকেল দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। আবার ওনার সরকারি নোটিফিকেশান ইস্যু করে ঘোষণা করেছে 8,500 স্কুলকে ওনারা বন্ধ করে দিচ্ছেন। স্কুলে ট্যাব দেওয়ার নাম করে আসলে স্কুলটাকেই বেছে দিয়েছে, স্কুলটাই আর নেই, উনি ট্যাবটা দেবেন কাকে? এইটা ঘটনা যে উনি সরকারে আসার পরে যা কোনো দিন কেউ কল্পনা করতে পারতো না। মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকে 4.5 লাখ পরীক্ষার্থী কমে গেল। ওনার ট্যাব স্কলারশিপের গল্প এটা। 2 নম্বর কথা, রাম মন্দির এবং বিলকিস বানো নিয়ে উনি কতগুলো কথা বলেন। আমি খালি মনে করাই পিউ, রাম মন্দির আন্দোলনের পরে, বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে অন্য কোনো রাজনৈতিক দল বিজেপিকে স্পর্শ করতো না। সেই সময় ভারতের 2টো দল বিজেপির হাত ধরেছিল, জোট করেছিল, 1 শিবসেনা, 2 মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। 3 নম্বর কথা, আর বিলকিস বানোর ক্ষেত্রে আমি বলে রাখি, বিলকিস বানোর এই কুৎসিত ঘটনা যখন ঘটেছিল, আজকে উনি বলছেন যে অনেকের সাথে মহামৈত্র মামলা করেছিল, তাই জয়টা নাকি তৃণমূলের জয়। বিলকিস বানোকে ওরকমভাবে ধর্ষণ করে তার সন্তানকে, তার ভ্রূণকে হত্যা করার পরে মোদি যখন আবার গুজরাটে ইলেকশন জিতে এসেছিল, প্রথম নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে আমি বলছি যে উনি বলেছেন কেউ বলছে আমি গুন্ডাদের নেতা। আমি বলছি মমতা ব্যানার্জি, কেউ বলছে না। আপনি হাজরা মোড়ে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, আর তারপরে আপনার কন্ট্রোল রুমের গুন্ডাদেরকে আমরা দেখছি। যখন ইডি কাউকে গ্রেপ্তার করতে যায়, আপনার কন্ট্রোল রুমের গুন্ডারা তাদেরকে পেটায়। ইউনিফর্ম না পরে ইডিকে পিটিয়েছে শাহজাহানের গুন্ডারা, আর ইউনিফর্ম পরে রাজীব কুমারের গুন্ডারা এর আগে সিবিআইকে পিটিয়েছে। আর আমার শেষ কথা, আমি বলছি যে বকটুয়ের সবাইকে চাকরি দিয়েছেন, টাকা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি বলছেন। হ্যাঁ, ঠিক কথা। উনি প্রথমে খুন করেছেন, ওনার দলের লোককে খুন করেছে। তারপরে বাচ্চাদের মিড ডে মিলের খাবার কেড়ে নিয়ে, বাচ্চাদের মুখের খাবার কেড়ে নিয়ে উনি সেখানে ক্ষতিপূরণ দিয়েছেন, চাকরি দিয়েছেন, ভালো কথা। এবার আমি জিজ্ঞেস করছি পিউ, বকটুয়ে
পুলিশের গুলিতে কেউ মারা যায়নি, কোনো প্রাকৃতিক দুর্যোগে কেউ মারা যায়নি। তৃণমূলকে খুন করেছে। তৃণমূলের হাতে খুন হওয়া তৃণমূল কর্মীরা যদি সরকারি টাকায় ক্ষতিপূরণ পায়, তাহলে তৃণমূলের হাতে যে সিপিআইএম কর্মীরা খুন হয়েছে, কংগ্রেস কর্মীরা খুন হয়েছে, বিজেপি কর্মীরা খুন হয়েছে গত 10 বছরে 12 বছরে পশ্চিমবাংলায়, তারাও এই রাজ্যের নাগরিক, তারা তৃণমূলের হাতেই খুন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিন, তারা কেন ক্ষতিপূরণ পাবে না? আমি বুঝতাম যে তৃণমূলের পাঠানো পঞ্চায়েতে হিংসার বলি 19 জনকে তো চাকরি এবং ক্ষতিপূরণ দল দেখে ওনার দলের হাতে যে দলের লোক খুন হয়েছে তাদেরকে উনি দিয়েছেন, কিন্তু তৃণমূলের হাতে বর্ধমানে যে সিপিএম কর্মী খুন হয়েছে, তৃণমূলের হাতে কোচবিহারে যে বিজেপি কর্মী খুন হয়েছে, তৃণমূলের হাতে মুর্শিদাবাদে যে কংগ্রেসের কর্মী খুন হয়েছে, তৃণমূলের হাতে ক্যানিংয়ে যে আইএসএফ কর্মী খুন হয়েছে, তারা কি দোষ করেছে? তারা পশ্চিমবাংলার মানুষ না? আমার প্রশ্নটা খুব সহজ প্রিয়। দেখো, একটা কোথাও ভূমিকম্প হয়, বন্যা হয়, কিছু হয়, সেখানে মানুষ মারা যায়, সেখানে সরকার ক্ষতিপূরণ দেয়, সেটা আমরা সবাই মনে করি সেটা দেওয়া উচিত। 2 নম্বর কথা আমি বলছি, এমন কি কেউ রাজ্যে সরকারে আছে, সে সিপিএম এর সরকারের আমলে নন্দীগ্রাম হয়ে থাক, কি তৃণমূলের গভর্নমেন্টের আমলে ভাঙড়ে মফিজুল আলমগীরের খুন হয়ে থাক, কেউ একটা সরকারে রয়েছে, পুলিশ কোনো কারণে গুলি চালিয়েছে, যে কোনো কারণে হোক না কেন, পুলিশের গুলিতে কেউ মারা গেছে, তার পরিবার ক্ষতিপূরণ পায়, এটা রাষ্ট্রের দায়। রাষ্ট্রের পাঠানো পুলিশের গুলিতে মারা গেছে, তার একটা মানে আছে। কিন্তু আমি বলছি একটার পর একটা ঘটনা, ধরুন এই তো দলীয় খাকি দিয়ে ওই জন্যই শুরু করলাম, ল অ্যান্ড অর্ডার নিয়ে যখন এত প্রশ্ন, তখন যদি এইরকম ডিফেন্স লাইন হয়, ল অ্যান্ড অর্ডার কোনোদিন কন্ট্রোল করা সম্ভব? এর ঘাড়ে, ওর ঘাড়ে, তার ঘাড়ে, এজেন্সির ঘাড়ে দোষ চাপানো ছাড়া তো আর কিছু হবে না, আর খুনাখুনির ঘটনা বাড়বে। শাহজাহানের ছুড়ে দেওয়ার টাকা যাদের ভাত কাপড় হয়, তারা কি শাহজাহানের বিরুদ্ধে কথা বলবে? তারা এই সমস্ত ফালতু কথা বলবে। শাহজাহানরা টাকা তোলে, এদের ঘর সংসার চলে মমতা বন্দ্যোপাধ্যায়দের। মমতা বললেন ভাতার কথা, তার মাথায় আছে বার্ধক্য ভাতা, যেটা অভিষেক নিজের পকেট থেকে দিতে চান বা তিনি নিজের মতো করে জোগাড় করে দিতে চান। প্যারালাল সরকারের অভিযোগ যা করছে, মমতা বললেন তার মাথায় আছে কেন্দ্র টাকা আটকে রাখলেও তিনি চেষ্টা করবেন ফেস বাই ফেস দিতে। কথা বলতে পারি আমি? আমার বক্তব্য শেষ করেনি, পারমিশন নিয়ে আমার বক্তব্য হচ্ছে, ভবানীপুরের অপদার্থ এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের যোগ্য এমপি অভিষেক ব্যানার্জির থেকে শেখা উচিত। কেন্দ্রের টাকা আটকে আছে বুঝলাম, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এত যোগ্য একজন এমপি, যেখানে নিজের সংসদ কেন্দ্রে নিজের কনস্টিটুয়েন্সির মধ্যে টাকা জোগাড় করে ভাতাটা দিয়ে দিচ্ছেন, সেখানে অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা যোগ্যতা নেই, কিছু না, একটা অপদার্থ বিধায়ক ভবানীপুর কেন্দ্র পেয়েছে, উনি করতে পারছেন। এই যে অনিন্দদায় যেখানে আছেন, দেখুন উনি হাসছেন, মুখটা ভেতর ভেতর শুকিয়ে গেছে, উনি যে আজকে মমতা সভা করছেন কিন্তু অভিষেক সেখানে নেই। অনিন্দা, আমি আপনাকে বলি, আপনারা কোথায় একটা ভুল করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সরকারি প্রোগ্রাম সেখানে করছেন। আমাকে বলার আগে যদি আপনারা মুশকিলের ব্যাপার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? আমরা এই করেছি, এই করব। বিরোধীদের একটা বলার ক্ষমতা আছে? বলুন তো মোদী, আমি এই করেছি বলতে পারবে? আমি এত টাকা দিয়েছি বলতে পারবে? আজকে 17 সাইকেল দেওয়া হচ্ছে, হ্যাঁ দেওয়া হচ্ছে, হ্যাঁ দেওয়া হচ্ছে। এই ছাত্রদের দেওয়া হবে। সিপিএম চাইলেও তাদের কিছু এসে যায় না। হ্যাঁ, ছাত্রদের ট্যাব দেওয়া হবে, হ্যাঁ সাইকেল দেওয়া হবে, হ্যাঁ কন্যাশ্রী দেওয়া হবে, হ্যাঁ কমিশন কত ট্যাব দেওয়া হোক, তৃণমূলের কমিশন কত ট্যাব প্রতি কমিশন কত দিতে হবে না? আচ্ছা, কোন স্টুডেন্টদের দেবে? কোন যারা 2 কোটি চাকরি কথা বলে তাদেরকে শিখছে? আরে আমরা ভারতবর্ষে দিচ্ছি, আপনারা কোথায় আছেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী, আপনার বয়স কত? যিনি আপনি নবীন তৃণমূল না তৃণমূল কি কাজ করছেন? আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো, কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। কি সতর্কবাণী এতক্ষণ ধরে শঙ্কু দিয়ে গেল বুঝলাম না। দেখুন, উনি বলেছেন রাম মন্দিরের আবেগকে যারা গিরিশ বলে অপমান করেন, ভগবান রামের মন্দির প্রতিষ্ঠার এই লড়াই হাজার হাজার মানুষ বলিদান দিয়েছেন, আক্রমণ করেন, যারা শঙ্কুদেব কি বলতে চাইছেন সেটাই বোঝা যাচ্ছে না, কি বলছেন? দেখুন, 500 বছরের লড়াই, সেটাই হলো। আমি তো ব্যাকগ্রাউন্ডে জিজ্ঞেস করি অনিন্দা প্লিজ।
আপনার আপত্তিটা কথা সেটা বলুন, ব্যাকগ্রাউন্ডার জানতে দেখুন, চাই। উনি সাংবিধানিক পোস্টে আছেন, হ্যাঁ। ওনার কাছে যদি অসাম্প্রদায়িক অ্যাপ্রোচটা অ্যাকসেপ্টেড হয়, তাহলে আমার মতো হিন্দু ধর্মের মানুষ আমার ভাবাবেগ, রাম মন্দির প্রতিষ্ঠা আমার ভাবাবেগ, তাকে গিমিক্সো বলে আক্রমণ করা, তাকে gimmick তার বলে তাকে পেছনে নিয়ে রাজনীতি gimmick করা। বলে আরে ভাই, আপনি ওদের থামান। হ্যাঁ থামাচ্ছি। 2020 সালে বিজেপি জয়েন করার পর থেকে শঙ্কুদা রামের প্রতি খুব ভাবাবেগ এসেছে। আরে ভাই, ক্ষমা এসব চাইছি, বলে লাভ নেই। ক্ষমা চাইছি, ক্ষমা আমি চাইছি, হিন্দু, ক্ষমা আমি চাইছি। হ্যাঁ, চিরকালই রাম ঠিক, মানি। ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা ধর্ম মেনে চলা মানুষ। আরে আমি তো তাই বলছি। তোমাদের এসব নেই। এক সেকেন্ড, আমি তোমরা আমি তো মানো না, মাঝখানে কি বলিনি করে? রে ভাই, মাঝখানে বলিনি বলো, তো। তোমার কি বক্তব্য আছে বলো। ও 2000 কিন্তু রামকে না, অপমান করা রামকে যাবে অপমান না। করা যাবে না। 2020 আগে ধর্ম মেনে ওই নামাজ পড়তো, 2020 আরে ভাই, থেকে রাম এসব মন্দির বলে করতো, ঠিক লাভ আছে? নেই। নামাজ আমি আরে পড়তে পারি না। শঙ্কুদেব, নামাজ আমি please। পড়তে জানি না। আমি Okay. আমি ওই ধর্মের প্রতি এক সেকেন্ড। আরে ঠিক আছে। আরে কেন ভাই, অপমান ঠিক করো? আরে ভালো আলোচনাটা বলছো, ভালো আলোচনাটা বলছো, চলো। ভালো বলছো। Please, ওনাকে থামান। please। আমি দু একটা না, কথা উনি বলছি। ওনাকেই বলতে বলছি, থামাবো কেন? এক সেকেন্ড, শতরূপ এক শেষ সেকেন্ড। করো। সমস্ত ধর্মের শতরূপ প্রতি শেষ করো। আমাদের শঙ্কুদেব, রয়েছে। please। আরে চোরটাকে থামাও তো, আমি আরে কতগুলো আপনি কথা মুখ বলছি। সামলে কথা বলুন। চোরকে চোর এইসব বলতে বললে সামনে কি আপনাকেও আছে? ফেস করতে এবার হ্যাঁ, হবে। করুন। এক লাইন বলতে পারবেন আরে না। সারদার চোর, ওসব ধমকা। আরে নারদার চোরটাকে থামাও। আরে আমি যে কথাটা বলছি, এই নারদার চোরটাকে হারান এখান থেকে। Tactic। আপনি সাধু পুরুষ। নারদার চোরটাকে এখান থেকে আপনার গাড়ির হিসাব নারদার পাওয়া যাবে চোরটাকে না। বার করে দাও। শঙ্কুদেব। কমিউনিস্ট পার্টি। নারদার চোর, আপনি দেখেন শঙ্কুদেব। নারদার চোর, উনি কমিউনিস্ট সারদার চোর, আরে নারদার চোর, শুনবেন বড় বড় তো। কথা বলে। শুনবেন। আরে সারদার চোর। আরে উনি, আপনি আরে ব্যক্তি নারদার আক্রমণ চোরটাকে করছেন ঢাকা কেন? দাও। আপনি ব্যক্তি আক্রমণ করছেন কেন? এতক্ষণ তো উনি করছিলেন ব্যক্তি না। আক্রমণ করছেন। হঠাৎ ব্যক্তি আক্রমণ আপনি করছেন ওনাকে কেন? কিছু বলছেন। কেউ কাউকে করবেন না ব্যক্তি আমি আক্রমণ, সবাইকে কেউ করবেন না। আমাকে প্লিজ করবেন না। শঙ্কুদেব, প্লিজ আলোচনাটা চলতে শুনুন, দিন। যে কথাটা হচ্ছে, শেষ উনি করুন। যেটা প্রথমে বললেন যে সরকারি প্রোগ্রাম হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় ক্ষমতা এসে দেখিয়েছিলেন কিভাবে সরকারি প্রোগ্রামে বিরোধী দলের নির্বাচিত এমএলএ এমপিদেরকে ডাকা যাবে না, কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি বসে থেকে ওখানে সরকারি প্রোগ্রাম পরিচালনা করবে। তৃণমূলের ব্লক সভাপতি উঠে দাঁড়িয়ে বলবে দিদি আমাদের এখানে এই করতে হবে, সেই করতে হবে, হ্যান করতে হবে, আর সেই এলাকারই নির্বাচিত বিধায়ক, নির্বাচিত এমপি, নির্বাচিত কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার থাকবে না। সে বামফ্রন্টেরও হতে পারে, কংগ্রেসেরও হতে পারে, বিজেপিরও হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় 12 বছর ধরে আমাদেরকে দেখিয়েছেন। উনি দেখিয়েছেন কীরকমভাবে আলিপুরদুয়ারে নির্বাচিত এমপি ছিলেন না, পঞ্চায়েত মেম্বাররা ছিলেন না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে তুলে এনে পশ্চিমবঙ্গ সরকারের প্রোগ্রামে বলানো হয়েছিল যে আলিপুরদুয়ারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। সুতরাং সরকারি সব প্রোগ্রামের গল্প আমাদেরকে শোনাবেন না। আপনি যে কথাটা বলছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি দিয়েছে, আপনি জিজ্ঞেস করছেন সিপিএম কি দিয়েছে, বামফ্রন্ট কি দিয়ে। শুনুন, বামফ্রন্টের আমলে বর্গা আইন হয়েছে, বামফ্রন্টের আমলে কৃষক জমি পেয়েছে, বামফ্রন্টের আমলে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা হয়েছে, কিন্তু কি জানেন তো, এগুলো বামফ্রন্ট দেয়নি, এগুলো কোনো মুখ্যমন্ত্রী বাপ ঠাকুরদার টাকায় দেওয়া হয়নি। মানুষের অধিকার মানুষ পেয়েছে। আপনারা মনে করছেন যে মুখ্যমন্ত্রী পিতৃপুরুষের টাকায় মানুষকে এখন চালের বস্তা দেওয়া হচ্ছে, এটা আপনাদের চিন্তার দৈনতা। কিন্তু বামফ্রন্ট কখনো জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কখনো মঞ্চে দাঁড়িয়ে এটা বলেননি যে আমি 12 ক্লাস পর্যন্ত ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছি। ছেলেমেয়েরা তো পড়াশোনা করবে, সরকার তো তাই করতেই আসে। আপনাদের আমি যে প্রশ্ন করেছিলাম তার উত্তর দেওয়ার আপনার ক্ষমতা নেই, আপনি যতই চাইছেন না কেন। একটা রাজ্যে যে তৃণমূল করে সেও রাজ্যের নাগরিক, যে বিজেপি করে সেও রাজ্যের নাগরিক, যে সিপিএম করে সেও রাজ্যের নাগরিক। রাজ্যের একজন নাগরিক যদি একটা রাজনৈতিক কারণে খুন হয়, একটা দলের খুন হওয়া কর্মী যদি সরকারি টাকায় ক্ষতিপূরণ পায়, আর একটা দলের খুন হওয়া কর্মী সেখানে সরকারি টাকায় ক্ষতিপূরণ পাবে না। আপনাকে আমি বলি, সুদীপ্ত গুপ্ত আমাদের কোনো রাজনৈতিক দলের কর্মী হবে না। 10 সেকেন্ড। সুদীপ্ত গুপ্ত একটা মিছিলে গেছিল, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তাকে পিটিয়ে মেরেছিল। যে অশোক গাঙ্গুলিকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার হিউম্যান রাইটসের চেয়ারপারসন করে এনেছিলেন, জাস্টিস অশোক গাঙ্গুলি তখন রেকমেন্ড করেন যে সুদীপ্তর খুনটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ওর বাবাকে 5 লাখ টাকা দিতে হয়েছে। বাবাও, সুদীপ্তর বাবাও কদিন আগে মারা গেলেন, ক্ষতিপূরণ দিতে হবে। বাবার চোখের জল তো ছেলের মৃতদেহের ক্ষতিপূরণ দিয়ে মেটানো মোছা যায় না, কিন্তু যাই হোক হিউম্যান রাইটস কমিশনটা বলেছিল। অশোক গাঙ্গুলির অপরাধ হয়েছিল কেন পুলিশের হাতে খুন হওয়া একটা ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন, সেই অশোক গাঙ্গুলির ব্যক্তিগত চরিত্র হনন করে তাকে হিউম্যান রাইটসের পদ থেকে সরাতে বাধ্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথাটা হচ্ছে এইখানে এইটাকে নিয়ে আপনার ক্ষমতা নেই উত্তর দেওয়ার, আপনি গাগ্গা করে চেঁচিয়ে যাবেন। অনিন্দদা, না, শতরূপ যা বললো, শতরূপের কথা বললো। 34 বছর ধরে বাংলার মানুষ দেখেছে যে সিপিএম কি করেছে, আর দেখেছে বলে ভোট দিয়ে জিতিয়েছে আপনার বারবার। সময় কি আমি বললাম? আপনার সময় বলিনি আমি? না বলিনি, আমি বলিনি, আমি চুপচাপ ছিলাম। এই পর্যন্ত আলোচনাটা একটু হতে দিন। 34 বছর ধরে বামফ্রন্ট সরকার কত বড় বড় কাজ করেছে বাংলার মানুষ তাই দেখে 294টা সিটের মধ্যে একটাতে তাদেরকে রাখিনি। আবার বলছে নাকি যে এমএলএদের ডাকে না। আরে ভাই, আপনাদের এমএলএ নেই তো ডাকবে কাকে? আপনি বলুন যে বিজেপি রামবাম এক শুনুন, এতটা উপেক্ষার যোগ্য প্রতিটা সভায় গিয়ে তাদের আক্রমণ করেন। আজকেও জয়নগরে মমতা বললেন 34 বছর অস্বীকার করতে পারি নাকি? 34 বছর বাংলার মানুষ 34 বছর সাফার করেছে, তার জবাব তো বাংলার মানুষই দিয়েছে। ভুলে গেছে তো বাংলার মানুষ আপনাদের কথা অনুযায়ী। এখন শুধু তৃণমূলের নাম নয়, আপনাদের কথা অনুযায়ী। তাহলে মনে করেন কেন বারবার আমাদের কথা? মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়নের মণি করে রাখার কারণটা কি জানেন? যে
বাংলাকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সবার প্রতি নজর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গরিব, সেই প্রান্তিক মানুষগুলোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছে। বিজেপি কে ভোট দিলেন, তারা কি করে রেখেছেন তাহলে? নয়নের মণি তো করে না, 21-এ কারা বিজেপি? 2,28,00,000 মানুষ যারা এই রাজ্যের ভোট দিল বিজেপি কে। যারা বলেছিল 200টা সিট পাবে, তাদের 2 অঙ্কে আটকে রেখে দিয়েছে। সংখ্যাটা ভোটারের 2,28,00,000 কথা, তারা বলেছিল তো 200টা সিট পাবে। 2,28,00,000 মানুষ তো কম নয় রাজ্যে। তারা বলেছিল যে 200টা সিট পাবে, তাদের 2 অঙ্কে করে রেখেছে। এখন সমস্যাটা কি হচ্ছে? এবারে শুনানি অনেক বলেছে, এবারে শুনানি ভোটে জিতে যাচ্ছে তো, মানুষ কেন ভোট দিচ্ছে? অনেকে বুঝতে পারে না। আচ্ছা, এবার একটু দাবুন, একটা শুনানি। মানুষগুলোর সঙ্গে আছে বলে ভোট দিচ্ছে মানে এই সরকারের কোনো খারাপ কাজ নেই, এই শাসক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। রাজনৈতিক ও সচেতন মানুষ। আমি জাস্ট সময় ঠিক আছে ভাই, শুনুন, 2021-এ বিজেপি বলে 200 সিট পাবো, পাইনি। 2016-এ বামফ্রন্ট বলেছিল 200 পাবো, পাইনি। 2021-এ মমতা ব্যানার্জি বলেছিল এবার না হলে নেবার। 2019-এ উনি বলেছিলেন যে আপকিবার 42-এ 42 নাকি কত, এটা 42-এ 42 পেয়ে দিদি প্রধানমন্ত্রী হবে। সব দলেরই বিভিন্ন সময় বলা কথা মেলেনি। ও সমস্ত এখানে ওই গল্প শুনিয়ে লাভ নেই। আপনি একটা শোনালে আপনাকে 4টে শুনিয়ে দিতে পারি। কথাটা হচ্ছে, আপনিও খুব ভালো করে জানেন আমি কি বলেছি। হ্যাঁ, ঠিক কথা, এখন বামফ্রন্টের কোনো এমএলএ নেই। ঠিক কথা যে নওশাদ সিদ্দিকী এমএলএ। তাহলে আপনি বলুন, যখন ভাঙড়ে একটা প্রশাসনিক বৈঠক হয়, সেখানে নির্বাচিত এমএলএ, কারোর দয়া হয়নি তো, মানুষের ভোটে হয়েছে তো নির্বাচিত। নওশাদ সিদ্দিকী থাকবে না, ভাঙড়ের তৃণমূলের ব্লক সভাপতি কেন থাকবে? শুনে নিন কথাটা। 2011 থেকে 2021 যখন রাজ্যে বামফ্রন্টের এমএলএ ছিল, 2021-এর পরে যখন রাজ্যে বিজেপির এমএলএ রয়েছে, কি যখন কংগ্রেসের এমএলএ ছিল, একটা কেন্দ্রে মুর্শিদাবাদে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হচ্ছে, সেখানে কংগ্রেসের এমপি অধীর চৌধুরী, সিপিএমের এমপি বদরুদ্দোজা খান, মানুষের ভোটে জেতা এমপি, তারা ইনভাইটেড নয়। তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতা কেন ইনভাইটেড? আপনি খুব ভালো করে জানেন, আপনার কাছে কোনো যুক্তি নেই, আপনি কুযুক্তি দিয়ে গাগ করে চেঁচাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দল এবং অ্যাডমিনিস্ট্রেশনের তফাৎ রাখেনি। উনি সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে দলের লোকেদেরকে চুরি করিয়েছেন, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছেন ভাই ভাইপো নিজের পরিবারের জন্য। আপনিও খুব ভালো করে জানেন। চিৎকার করুন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা দিবসের জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছিল, মনে আছে তো? তখন আপনারা জাননি কেন? কোভিডের সময় যখন ডেকেছিল তো সবাই গেছিল। কিছুদিন আগে ডেকেছিল। কোভিডের কে বলেছিল ডেকেছিল? আপনাদের কেউ কে বলেছিল সর্বদলীয় বৈঠকে ডেকেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল। কে বলেছিল? একদম ডেকেছিল। কে বলেছিল? একদম কিছু জানেন? জাননি। বাহারনি অলরেডি মিটিং করেছিল। বাহারনি অলরেডি মিটিং করেছিল। কথা বলুন দুজনে। 2011-এ যে তৃণমূল ক্ষমতায় এসেছিল, অতীতে বামফ্রন্টকে ভোট দেওয়া কিছু মানুষ ভোট দিয়েছিলেন, ভোটার কারো কেনা হয় না। তারপরও আপনি যদি বলেন যে বামের ভোট রামে গেছে, তাহলে তাকিয়ে দেখুন কার ভোট রামে এসেছে। এই দেখুন আমার আপনার মাঝখানে, আরে ভাই, তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন কার ভোট রামে এসেছে। দেখুন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইডির কর্তা রাজ্যে রাহুল নবীন, তিনি বিএসএফ এর কর্তার সঙ্গে বৈঠক করছেন। কোন সময় করছেন? যখন শাহজাহান বাংলাদেশে চলে যেতে পারেন, শাহজাহানকে অ্যারেস্ট করা হয়ে গেছে, শাহজাহান এলাকায় লুকিয়ে রয়েছেন, এই রকম জল্পনা চলছে। তখন ইডি এবং বিএসএফ এর কর্তার মধ্যে কলকাতায় বসে মিটিং, দুটো খুব হাই প্রোফাইল মিটিং হচ্ছে। এক তো ইডি কর্তা নিজে মিটিং করছেন সিজিওতে, অন্যটায় ইডি স্পেশাল ডিরেক্টরের সঙ্গে বিএসএফ এর কর্তা মিটিং করছেন। তাহলে কি আরো অনেক কিছুর অপেক্ষায় রয়েছে বাংলা? খুব ছোট করে সকলের মতামত নিয়ে নেবো। শতরূপ, দেখুন, আমি আজকে দেখছিলাম, গতকাল থেকেই খবরটা এসেছিল, আজকেও দেখলাম কাগজে পড়লাম, রাজীব কুমার নাকি বলেছেন যে ইডির ওপর যা হয়েছে, আইন যারা নিজের হাতে তুলে নিয়েছে উনি নাকি ব্যবস্থা নেবেন। আরে 4 বছর আগে 5 বছর আগে আপনি আইন হাতে তুলে নিয়েছিলেন একই রকমভাবে। শাহজাহান একটা ভুল করেছে, ওই ইউনিফর্ম ছাড়া গুন্ডা পাঠিয়েছিল। আপনি কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, ইউনিফর্ম পরা গুন্ডা পাঠিয়ে দিয়েছিলেন সিবিআইকে মারার জন্য। আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে 5 বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন, এখন রাজ্যের পুলিশের মাথায় বসেছেন। এরা আবার কি করবেন? দেখো প্রিয়, পরিষ্কার একটা কথা বলছি, শাহজাহান বাংলাদেশ থেকে পালিয়ে না যেতে পারে, কি অন্য কোথাও পালিয়ে না যেতে পারে, ওকে গ্রেপ্তার করা জরুরি। কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, এই বারিক বিশ্বাসের মতো একটা গরু স্মাগলার, কুখ্যাত গরু স্মাগলার, দিনের পর দিন তৃণমূলকে ওখানে নেতৃত্ব দিয়েছে বসিরহাট টাকি এলাকায়। দেবশ্রী রায় ইলেকশন এজেন্ট ছিল একসময় রায়দিঘিতে। সেই বারিক বিশ্বাসকে যখন ইডি গরু চুরি কেসে তুলব করছে, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে, তখন বারিক বিশ্বাসকে রাজ্যের পুলিশ পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করিয়ে নিলেন, শুধুমাত্র যাতে ইডির হাতে বারিক বিশ্বাস না পড়ে তার জন্য। আমাদেরকে খেয়াল রাখতে হবে শাহজাহানকে গ্রেপ্তার করাটা, গার্ডেন রিচের ইমরান খান, আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো রকম ভাবেই যেন শাহজাহানকে ল অ্যান্ড অর্ডার ভায়োলেশনের জন্য গ্রেপ্তার করছে পশ্চিমবঙ্গ পুলিশ, এই নাটকবাজি করে ইডির হাতে ওর পড়াটাকে আটকানো না হয়। ইডি যেন শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে, আমরা সেটা দেখতে চাই।